আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। নিজের জীবনের উপর দিয়ে অনেকগুলো ঝড়ঝাপটা চলে যাবার পরে আবারও উঠে দাঁড়িয়েছি আপনাদের সামনে আসার জন্য। একটা চ্যানেল দুইবার নিজের হাতছাড়া হয়ে যাবার পর প্রায় 1.5 মাস পরে আপনাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হলাম। তো যাই হোক, এইসব গল্প অন্য কোনো দিন করা যাবে। আজকে আপাতত আপনাদের জন্য একটা কোরিয়ান ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আর আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমরা ইউজিন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা প্রথমবারের মতো সিওল শহরে এসেছিল, আর সে সব থেকে কম ভাড়ায় একটা সস্তা অ্যাপার্টমেন্টে উঠেছিল। ইউজিনের অ্যাপার্টমেন্টটা বিল্ডিংয়ের সব থেকে উপরের ফ্লোরে অবস্থিত ছিল, আর সেখানে কোনো লিফটও ছিল না। তাছাড়াও অ্যাপার্টমেন্টের সাইজ অনেক ছোট হবার কারণে সে ভাড়া তো কম পেয়ে গিয়েছিল, কিন্তু বিল্ডিংটা তার থাকার জন্য খুবই ছোট ছিল। কিন্তু তারপরেও ইউজিন ধীরে ধীরে তার বন্ধুদের সাহায্যে এই ছোট্ট ঘরটাতেই নিজের সকল ব্যবহার্য জিনিসপত্রগুলো নিয়ে চলে আসে। সে এখন নিজের ছোট্ট সুন্দর একটা ঘর সাজিয়ে গুছিয়ে নেয়, আর এইসব কিছু করা শেষ হলে রাতের বেলা সে ঘুমাতে গিয়ে বুঝতে পারে যে ঘরটা আসলে এতটাও খারাপ ছিল না। সে এখানেই নিজের সুখ শান্তি খুঁজে নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে ইউজিনের ঘরের ভেতরে ভয়ঙ্কর সব শব্দ শুরু হয়ে যায়। বেচারা একা একা ছোট্ট এই ঘরের ভেতরে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে সে ঘর থেকে বাইরে দৌড়ে পালিয়ে যায়। আর তখনই আমরা হীরা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা ইউজিনের পাশের ঘরেই থাকতো। আসলে ইউজিনকে ভয় দেখানোর জন্য হীরা ইচ্ছা করেই এসব শব্দ করছিল। ইউজিন যখন সাহস করে আবারও ঘরের ভেতরে চলে আসে, তখন হীরা তাকে প্রচণ্ডভাবে ভয় দেখিয়ে রীতিমতো অজ্ঞান করে ফেলে। আর এভাবেই সারাটা রাত কেটে যায়। আর সকালবেলা কোনো রকমে ঘুম থেকে জেগে উঠে ইউজিন সবার আগে ওই ভয়ঙ্কর দেয়ালটাকে ভাঙার জন্য চলে যায়। কিন্তু তখনই হীরা চিৎকার করে তাকে বলে যে, আরে গাধা, তোমার ঘরে কোনো ভূত নেই। রাতের বেলা আমি শব্দ করছিলাম। আমাদের এই পার্টিশন দেয়ালটা একদমই সাউন্ড প্রুফ নয়, তাই দুই পাশের শব্দই আমরা দুজন শুনতে পারি। এইসব কিছু শুনে ইউজিন তাকে জিজ্ঞাসা করে যে, তাহলে তুমি আমাকে কেন ভূতের মতো শব্দ করে ভয় দেখাচ্ছিলে? আর এবার হীরা স্বীকার করে নেয় যে সে আসলে এর আগেও অনেক ভাড়াটিয়াকে এভাবেই ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। কারণ সে ছিল একজন ক্যারেক্টার ডিজাইনার, যেখানে সে একটা কোম্পানির হয়ে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার ডিজাইন করে দিত। আর এইসব কাজ করার জন্য তার খুবই নিরিবিলি একটা পরিবেশ দরকার ছিল। তাই হীরা তখনও চাচ্ছিল ইউজিন যেন এই বিল্ডিংটা ছেড়ে চলে যায়। কিন্তু ইউজিনের কাছে তেমন কোনো কাজ ছিল না, তাই সে চাইলেও এত সস্তা ফ্ল্যাট ছেড়ে কোথাও যেতে পারত না। তাই সে হীরার কাছে অনুরোধ করে সে যেন ইচ্ছাকৃতভাবে আর কোনো শব্দ না করে। কিন্তু হীরা ইউজিনকে তাড়ানোর জন্য ইচ্ছে করেই আরও বেশি বেশি শব্দ করতে থাকে, যেটা দেখে রেগে মেগে ইউজিন নিজেও হীরাকে বিরক্ত করার জন্য তার ঘরের ভেতরে রীতিমতো চিৎকার চেঁচামেচি গান বাজনা সব কিছুই শুরু করে দেয়। কিন্তু হীরাও হার মানার পাত্রী ছিল না। সে নিজের মতো করে শব্দ করেই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ইউজিন হীরাকে ধরার জন্য তার বিল্ডিংয়ের ভেতরে যাবার অনেক চেষ্টা করে। কিন্তু এখানে বিল্ডিং দুটো এমনভাবে অবস্থিত ছিল যে পাশাপাশি হওয়া সত্ত্বেও দুটো বিল্ডিং সম্পূর্ণ আলাদা এলাকাতে ছিল। তাই অনেক খোঁজাখুঁজি করেও ইউজিন হীরার বিল্ডিংটা খুঁজেই পায় না। তাই প্রচণ্ড রেগে মেগে ইউজিন এবার নিজের ঘরের ভেতরে একটা অটোমেটেড ঘড়ি লাগিয়ে দেয়, যেটা প্রত্যেক সেকেন্ডে খুব জোরে জোরে শব্দ করত। আর এভাবে অনাবরত দিনরাত 24 ঘন্টা শব্দ হবার কারণে হীরা ফাইনালি প্রচণ্ড বিরক্ত হয়ে হার মেনে নিতে বাধ্য হয়। এবং তারা দুজন মিলে একটা ডিল করে যে 24 ঘন্টার মধ্যে দিনের প্রথম 6 ঘন্টা ইউজিন শব্দ করতে পারবে, আর দ্বিতীয় 6 ঘন্টা শব্দ করবে হীরা। আর বাকি 12 ঘন্টা তারা দুজনেই যথাসম্ভব কম শব্দ করবে এবং ঘুমিয়ে যাবে। কিন্তু ডিল করার পর দিনই ইউজিনের সব বন্ধুরা মদের বোতল নিয়ে তার বাড়িতে পার্টি করার জন্য হাজির হয়ে যায়। কিন্তু এই সময়টা ছিল তাদের দুজনেরই নিশ্চুপ থাকার সময়। তাই শুধুমাত্র আজকের দিনটা সময় চেয়ে ইউজিন হীরার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এরপর ইউজিন তার বন্ধুদের সাথে সারা রাত চিৎকার চেঁচামেচি গান বাজনা এইসব কিছু করে পার্টি করতে থাকে।
আর কোনো রকমে সেদিনের রাতে হীরা এইসব কিছু সহ্য করলেও পরদিন সে প্রতিজ্ঞা ভঙ্গ করার দায়ে ইউজিনের উপরে প্রতিশোধ নিতে থাকে। সে প্রচুর শব্দ করতে শুরু করে দেয়, তাই বেচারা ইউজিন হীরার কাছে ক্ষমা চাইবার জন্য তার বন্ধুর দোকানে চলে আসে কিছু উপহার কেনার জন্য। সে ভেবেছিল হীরাকে কোনো উপহার দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিলে সে হয়তো তাকে মাফ করে দেবে। তাই আজকে ইউজিন বাড়িতে গিয়ে হীরার কাছে অন্তর থেকে ক্ষমা চাইতে থাকে আর কখনোই এমন ভুল হবে না বলে সে তাকে প্রতিজ্ঞাও করে। আর এভাবেই তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হতে শুরু করে। হীরা তাকে ক্ষমাও করে দেয়। তো যাই হোক, এদিকে আবার দুদিন পরে ইউজিনের একটা গানের কম্পিটিশনের অডিশন ছিল। আর ইউজিন ছিল একজন ব্যর্থ গায়ক, তাই সে হতাশ হয়ে আজকে আবারও তার বন্ধুদের সাথে মদ্যপান করে নিজের মনের দুঃখের কথাগুলো তাদেরকে বলতে থাকে। আসলে ইউজিন নিজের বন্ধুদেরকে নিয়ে একটা ব্যান্ড শুরু করেছিল, কিন্তু তারপর সে তার বন্ধুদেরকে ছেড়ে একা একাই সলো আর্টিস্ট হবার জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকে। কিন্তু তার ভাগ্য একদমই ভালো ছিল না, সে কোনো অডিশনেই সিলেক্ট হতে পারতো না। আর এইসব কথা পাশের ঘর থেকে হীরা শুনতে পেয়ে ইউজিনের জন্য তার অনেক খারাপ লাগতে থাকে। তো যাই হোক, এখন পরদিন ইউজিন যখন নিজের মিউজিক প্র্যাকটিস করছিল তখনই হীরা অসাবধানতাবশত তার পায়ে প্রচণ্ড আঘাত পেয়ে যায়। হীরার আর্তনাদ শুনে ইউজিন বারবার বলতে থাকে যে কি হয়েছে তোমার, আমি কি ডাক্তার ডেকে আনবো? তুমি একা একা থাকো, তোমার কোনো সমস্যা হলে তুমি অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু হীরা তার থেকে কোনোই সাহায্য নেয় না এবং তাকে তার গান গাওয়ার কাজ চালিয়ে যেতে বলে। এভাবেই সারাটা রাত কেটে যায়। আর পরদিন ইউজিন তার বন্ধুদের সাথে একটা পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিল। সেখানে তার সাথে তার প্রাক্তন গার্লফ্রেন্ডেরও দেখা হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ইউজিনের মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে আসলে মেয়েটাকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটা বেটার অপশন পেয়ে তাকে নির্মমভাবে ছেড়ে চলে গিয়েছিল। এদিকে বাড়িতে হীরা যখন একা একা নিজের কাজ করছিল তখনই তার বড় বোন তার সাথে দেখা করতে চলে আসে এবং এই প্রথমবার তিনি হীরাকে এতটা হাসি খুশি দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। এখন রাতের বেলা প্রচণ্ড হতাশ হয়ে ইউজিন বাড়িতে ফিরে এসে হীরাকে নিজের মনের দুঃখগুলো সব খুলে বলতে থাকে যে তার গার্লফ্রেন্ড একজন ধনী ছেলেকে পাওয়ার পরে তাকে ছেড়ে চলে গিয়েছে। তার বয়স 31 হওয়া সত্ত্বেও তার কাছে এখন কোনো ভালো চাকরি নেই, সে গান গেয়ে ভালো কোনো ক্যারিয়ারও তৈরি করতে পারছে না। তার জীবন জুড়ে শুধুই ব্যর্থতা আর ব্যর্থতা। এইসব কথা শুনে হীরা তাকে বোঝায় যে দেখো, তুমি যদি নিজেকে সফল হিসেবে দেখতে চাও তাহলে কখনোই ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে শিখতে হবে, তোমাকে নিজের কাজ মন থেকে ভালোবেসে করতে হবে, তাহলেই তুমি উন্নতি করতে পারবে। আর এই কথাটা ইউজিন খুব ভালোভাবে ক্যাচ করে ফেলে এবং সে অনেক মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকে। আর ফাইনালি সে অডিশন দেবার পরে 3rd রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। এদিকে হঠাৎ করেই হীরার বাড়িতে একটা হাইকোর্টের নোটিশ চলে আসে আর হীরা প্রচণ্ড মন খারাপ করে বসে থাকে। আর তখনই প্রচণ্ড খুশি হয়ে বাড়িতে ফিরে এসে ইউজিন হীরাকে বলতে থাকে যে দেখেছো, আমি তোমার কথা শুনেছি, আমি মন থেকে ভালোবেসে গান গেয়েছি আর আমি সিলেক্টও হয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই, চলো আমরা দুজন আজকে একসাথে পার্টি করি। ইউজিনের কথায় হীরা রাজি হয়ে যায় আর এখন তারা দুজন দেয়ালের দুপাশে বসে একসাথে বিয়ার খেতে খেতে অনেক গল্প করে। এভাবেই তাদের দুজনের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। তো যাই হোক, এখন পরদিন সকালে হীরা হাইকোর্টে হাজিরা দেবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। আর এখন কোর্টে যাবার পরে আমরা জানতে পারি যে হীরা যেই কোম্পানির হয়ে কাজ করত সেখানে কাজ করা অবস্থায় সে একটা ক্যারেক্টার ডিজাইন করেছিল, যেটাকে কোম্পানি নিজের প্রপার্টি হিসেবে ধরে নিয়ে ক্যারেক্টারটার উপরে সম্পূর্ণ মালিকানা দাবি করে মামলা করেছিল। কিন্তু হীরা জাজের সামনে বলে দেয় যে কোম্পানিতে চাকরি করলেও এই ক্যারেক্টারটা সম্পূর্ণভাবে তার পার্সোনাল কাজ ছিল, তাই সে কোম্পানির থেকে সেই ক্যারেক্টারের উপরে কমসে কম 50% ওনারশিপ দাবি করে। যেহেতু তার ক্যারেক্টারের উপরেই কার্টুন অ্যানিমেশন তৈরি করে কোম্পানিটা সবথেকে বেশি প্রফিট করছিল, তাই সে 50%-এর নিচে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর এটা দেখে কোম্পানির ম্যানেজার হীরার উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল। তো যাই হোক, এখন হীরা বাড়িতে এসে ইউজিনের সাথে তার নিজের দুঃখের কথাগুলো শেয়ার করতে থাকে যে কিভাবে তার কোম্পানির ম্যানেজার তার ক্যারেক্টারটাকে সম্পূর্ণভাবে নিজেদের করে নেবার জন্য তার উপরে মামলা দায়ের করেছে।
হীরা নিজের সবথেকে প্রিয় ক্যারেক্টারটাকে হারানোর ভয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, যেটা দেখে ইউজিন তাকে বলে যে তুমি একদমই কষ্ট পেও না, যেভাবেই হোক আমি ওই ম্যানেজারটাকে একটা উচিত শিক্ষা দেবই দেব। এই কথা বলে ইউজিন তার বন্ধুদেরকে সাথে করে নিয়ে কোম্পানির ম্যানেজারকে সাহায্য করার জন্য চলে যায়, আর তারা সবাই প্ল্যান করে কোম্পানির ম্যানেজারকে ফলো করতে করতে তার জিমের ভেতরেও পৌঁছে যায়। আর সেখানে কৌশলে ইউজিনের বন্ধুরা ম্যানেজারের ড্রিঙ্কসের ভেতরে একটা ঔষধ মিশিয়ে দেয়, যার কারণে বেচারা ম্যানেজারের মুহূর্তের মধ্যেই পেট খারাপ হয়ে যায়। সে ওয়েট লিফটিংয়ের সময় রীতিমতো তার প্যান্টের ভেতরে পায়খানা করে ফেলে, যেই ব্যাপারটা মুহূর্তের মধ্যেই সবাই ভিডিও করে ভাইরালও করে দেয়। আর এটা দেখে হীরার বড় বোন দ্রুত তার ছোট বোনের কাছে এসে তাকে দেখাতে থাকে যে দেখেছো, তোমার ম্যানেজারের মান ইজ্জত সব শেষ হয়ে গেছে, সে জিমের ভেতরে প্যান্ট মাখিয়ে ফেলেছে। এই ভিডিওটা দেখে হীরা প্রচণ্ড খুশি হয়ে যায়, তাই বাড়িতে ফেরার সাথে সাথে সে ইউজিনকে বলে যে আমি জানি এসব তুমিই করেছো তাই না, চলো আজকে আমরা দুজন আরও একটা পার্টি করি। তো যেই বলা সেই কাজ, তারা দুজন একসাথে বিয়ারের বোতল নিয়ে দেয়ালের সাথে বসে বসে অনেক গল্প করতে থাকে। আর আজকে প্রথমবার ইউজিন হীরাকে বলে যে আমরা কি কখনো দেখা করতে পারি, আমার খুব ইচ্ছে হয় তোমাকে দেখতে। কথাটা শুনে হীরা তাকে বলে যে হ্যাঁ অবশ্যই, তোমার 3rd অডিশন শেষ হবার পরেই আমরা দুজন প্রথমবার দেখা করব। এতদিনে আসলে তাদের দুজনের মধ্যেই ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল, তাই তারা দুজনেই দুটো খাট দেয়ালের সাথে লাগিয়ে নেয়। তারা দুজন একে অপরের সাথে এতটাই অ্যাটাচড হয়ে গিয়েছিল যে তারা সারা দিন দেয়ালের সাথেই গল্প করত, সেখানেই খাওয়া দাওয়া করত, সেখানেই গল্প গুজব, এবং রাতের বেলা তারা সেখানেই ঘুমিয়ে যেত। আর এভাবেই কয়েকদিনের মধ্যেই তারা বুঝতে পারে যে তারা দুজনে আসলে একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই ফাইনালি তারা একে অপরকে প্রপোজ করার জন্য হীরা তার বোনকে এবং ইউজিন তার বন্ধুকে বাড়িতে ডেকে আনে। আর আজকে রাতে তারা ডিনার করা শেষ করে ফাইনালি তারা দুজন একে অপরকে প্রপোজ করে দেয়। যদিও ইউজিনের বন্ধু তাকে বারবার বলছিল যে প্রপোজ করার আগে একবার দেখে নে, নয়তো পরবর্তীতে কিন্তু ঠকে যেতে পারিস। কিন্তু ইউজিন এতদিনে হীরাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে তার কাছে হীরাকে দেখার কোনো প্রয়োজনই ছিল না। তারা দুজন একে অপরকে ভালোবেসে প্রচণ্ড খুশি ছিল, আর তারা সারা দিন গল্প করত। আর যথারীতি আজকেও হীরা তার ক্যারেক্টার ডিজাইনের উপরে যখন ফোকাস করেছিল, তখনই ইউজিনের বাড়িতে কেউ একজন চলে আসে। সে দরজা খোলার সাথে সাথে দেখতে পায় যে তার প্রাক্তন গার্লফ্রেন্ড এসেছিল তার সাথে দেখা করতে। মেয়েটা ইউজিনকে বলতে থাকে যে দেখো, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, আমি অন্য কাউকে আসলে বিয়ে করতেই পারবো না, আমি তোমাকে কোনোভাবেই ভুলতে পারি না। আর এইসব কথা দেয়ালের অপর পাশ থেকে হীরা সব কিছু স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। সে বেচারি প্রচণ্ড কষ্ট পেতে থাকে, আর ইউজিন হীরার থেকে আড়ালে যাবার জন্য সে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে বাহিরে গিয়ে দেখা করে, এবং সেখানেও তারা দুজন অনেক গল্প করে। আসলে ইউজিনের প্রাক্তন এখন আবারও তার কাছে ফিরে আসতে চাচ্ছিল। এইসব কিছু শুনে বেচারা ইউজিন প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে বাধ্য হয়ে আবারও তার বন্ধুর সাথে দেখা করতে চলে আসে। কিন্তু ইউজিনের বন্ধু এইসব কথা জানার সাথে সাথে ইউজিনকে বলে দেয় যে দেখ, নিজের কাজে ভালোভাবে মনোযোগ দে, কয়দিন পর তোর অডিশন আছে, আর হ্যাঁ, ভুলেও আগের ভুল পুনরায় করিস না। ইউজিন আসলে বাড়িতে ফেরার সাহসই পাচ্ছিল না। সে হীরার সাথে মুখোমুখি হতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর এদিকে হীরা এসেছিল তার কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে। আজকে ম্যানেজার হীরাকে অফার করে যে দেখো, এইসব কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চালিয়ে কোনো লাভ হবে না, তার থেকে ভালো তোমার ক্যারেক্টারটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমি জানি এই ক্যারেক্টারটা তৈরি করার জন্য তুমি অনেক কষ্ট করেছো, আর তার জন্য আমি তোমাকে এককালীন বেশ কিছু টাকাও দিতে রাজি, কিন্তু যদি তুমি এটা বিক্রি না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমার এই ক্যারেক্টারটা সম্পূর্ণভাবে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এইসব কথা শুনে হীরা প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে রীতিমতো সব কিছু হারিয়ে প্রচণ্ড হতাশ হয়ে বাড়িতে গিয়ে ডিপ্রেশনের ঔষধ খেতে থাকে। আর ফাইনালি রাতের বেলা ইউজিন বাড়িতে এসে হীরার সাথে সাহস করে কথা বলতে গেলেই সে বুঝতে পারে যে হীরা তার উপরে প্রচণ্ড রেগে আছে। আসলে ইউজিনের সাথে তার প্রাক্তনের দেখা করতে আসার ব্যাপারটা হীরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর এখান থেকে শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যকার দূরত্ব। তারা দুজন এখন আর একে অপরের সাথে সারাদিন গল্প করতো না।
হীরা ইউজিনের উপরে প্রচণ্ড অভিমান করেছিল আর ইউজিন হীরার সাথে কথা বলার সাহসই পাচ্ছিল না। এভাবেই থাকতে থাকতে হীরা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আর এদিকে ইউজিন নিজেও হীরাকে হারিয়ে নিজের কাজের প্রতি ফোকাসও হারিয়ে ফেলেছিল। এভাবেই প্রচণ্ড হতাশায় তাদের দুজনের দিন কাটতে থাকে। আর এদিকে প্রচণ্ড লজ্জায় এবং সাহসীনতায় ইউজিন এই বাড়িতে আর থাকতেই পারছিল না, তাই সে তার বন্ধুর অফিসে চলে যায়। আর ওদিকে বাড়িতে ভয়ঙ্কর অসুস্থ হয়ে হীরা শয্যাশায়ী হয়ে পড়ে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর প্রায় 2 দিন পরে বাড়িতে ফিরে ইউজিন যখন হীরার সাথে কথা বলার চেষ্টা করছিল, তখনই সেখানে বসে থাকা হীরার বড় বোন ইউজিনকে জানায় যে হীরা অনেক অসুস্থ হয়ে গেছে। সে প্রচণ্ড টেনশন আর চাপে পড়ে গেছে, কারণ তার কোম্পানির ম্যানেজার তাকে হুমকি দিয়েছে যে তার ক্যারেক্টারটা বিক্রি না করলে সে হীরার ক্ষতি করে ফেলবে। এইসব কথা শুনে ইউজিন কোনো কিছু না ভেবেই পরদিন সরাসরি সেই ম্যানেজারের অফিসে গিয়ে তার সাথে মারামারি শুরু করে দেয়। ইউজিন ম্যানেজারকে সাহায্য করার জন্য তাকে প্রচণ্ড মারধর করে সেখান থেকে চলে আসে। আর এটা দেখে ম্যানেজার হীরাকে ফোন করে জানায় যে তুমি তাহলে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছো? ঠিক আছে, তাহলে আরেকটা মামলা করে হলেও আমি তোমার ক্যারেক্টারটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। চিরদিনের জন্য এই ক্যারেক্টারের উপরে তোমার সকল অধিকার আজকে থেকে শেষ মনে করো। কথাগুলো শুনে হীরা প্রচণ্ড হতাশ হয়ে যায়। আর রাতের বেলা ইউজিন যখন বাড়িতে ফিরে আসে, তখন হীরা তাকে জানায় যে তোমার সাহস কি করে হলো এইসব কিছু করার? আমি কি তোমাকে এইসব করতে বলেছিলাম? তোমার জন্য আমার স্বপ্ন, আশা, ভরসা, আমার কাজ সবকিছু ধ্বংস হয়ে গেছে। যেহেতু আমরা এখনো একে অপরকে দেখিনি, তাই আমাদের উচিত হবে এখানেই সবকিছু শেষ করে দেয়া। আমি আর এই রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে চাই না। বেচারা ইউজিন প্রচণ্ড হতাশ হয়ে যায়। আর এদিকে হীরা সিদ্ধান্ত নেয় যে সে পরিপূর্ণভাবে ক্যারেক্টারটাকে হারিয়ে ফেলার আগেই সে তার ম্যানেজারের সাথে কথা বলে তার কাছে ক্যারেক্টারটা বিক্রি করে দেবে। তাই যথারীতি সে ম্যানেজারকে ফোন করে বলে যে আমার ক্যারেক্টার ডিজাইনের উপরে কোনো পরিবর্তন আনা না হলে আমি ক্যারেক্টারটাকে বিক্রি করতে রাজি। এদিকে অডিশনের আগে ইউজিনকে নিজের একটা বর্ণনামূলক ভিডিও তৈরি করতে হতো, তাই সে ক্যামেরা হাতে নিয়ে নিজের জীবনযাপন সম্পর্কে ভিডিও ধারণ করতে থাকে। কিন্তু সে আসলে হীরাকে হারিয়ে ফেলার পরে কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না। সে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল, তাই সে এখন হীরার কাছ থেকে দূরে থাকার জন্য এই বাড়ি ছেড়ে তার বন্ধুর কাছে গিয়ে থাকতে শুরু করে। এদিকে হীরাও প্রত্যেকটা দিন ইউজিনকে প্রচণ্ড মিস করতে থাকে। সে বুঝতে পারে যে ইউজিনকে ছাড়া আসলে সে নিজেও ভালো থাকতে পারবে না। এদিকে ইউজিনকে ফোন করে অডিশনের নির্মাতারা তার কাছ থেকে সেই ক্যামেরাটা ফেরত চাইতে থাকে, কারণ নিজের জীবনী নিয়ে ভ্লগিং করার সময় শেষ হয়ে গিয়েছে। কিন্তু এদিকে ইউজিন আবার সেই ক্যামেরাটা তার বাড়িতেই ফেলে এসেছিল, কিন্তু সে কোনোভাবেই হীরার মুখোমুখি হবার সাহসই পাচ্ছিল না। তাই সে তার বন্ধুকে ক্যামেরাটা নিতে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আর সেখানে ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে হীরা তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে ইউজিন কেমন আছে, ও কোথায় আছে। ছেলেটা হীরাকে জানায় যে ইউজিন ভালোই আছে। আর এইসব কিছু বলে সে কোনো রকমে ক্যামেরাটা নিয়ে দ্রুত ইউজিনের কাছে ফিরে চলে আসে। কিন্তু বরাবরের মতোই ইউজিন হীরাকে হারিয়ে ফেলার পর যেন নিজেকেই হারিয়ে ফেলেছিল। সে ঠিকমতো প্র্যাকটিসই করতে পারছিল না। আর তাছাড়াও কম্পিটিশনের অর্গানাইজারেরা আজকে হঠাৎ করে ইউজিনের ক্যামেরাটা তাকে ফেরত দিয়ে বলে যে আপনি মনে হয় ভুলবশত এখানে একটা অডিও রেকর্ড করে ফেলেছেন, এটা একটু চেক করে দেখে নেবেন। আর এদিকে হীরা নিজেও তার ম্যানেজারের সাথে দেখা করতে এসেছিল নিজের ক্যারেক্টারটা বিক্রি করে দেবার জন্য। কিন্তু এখানে হীরা নিজের ক্যারেক্টারটা বিক্রি না করে সে নিজেই তার ম্যানেজারের একটা ফানি ক্যারেক্টার তৈরি করে ফেলেছিল। আর সে তার ম্যানেজারকে সরাসরি বলে দেয় যে আমি এখন আর তোমাকে ক্যারেক্টারের 50%ও দেব না। এটা বলে সে ক্যারেক্টার বিক্রির সকল ডকুমেন্টসগুলো ছিঁড়ে ফেলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ওদিকে অডিশন শুরু হবার আগে ইউজিন তার ক্যামেরাতে সেই অডিও রেকর্ডটা দেখতে বসে পড়ে, যেখানে ইউজিনের বন্ধু যখন সেই ক্যামেরাটা নিতে গিয়েছিল তখনই দেয়ালের ওপারে থাকা হীরার কিছু ভয়েস রেকর্ড করে নিয়েছিল সে, যেখানে হীরা ইউজিনকে উদ্দেশ্য করে বলছিল যে আমাকে ক্ষমা করে দিও ইউজিন, আমি রাগের বশে তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আসলে অনেক বছর ধরে সত্যিকারের ভালোবাসা খুঁজে চলেছি। আমি আমার একা জীবনে তোমাকে পাওয়ার পরে সত্যি খুবই খুশি হয়েছিলাম। আমি তোমাকে কখনোই হারাতে চাই না ইউজিন, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি।
ভিডিও রেকর্ডের ভেতরে হীরার মুখে এইসব কথা শুনে ইউজিন প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। সে নিজের মনের সকল সদিচ্ছা দিয়ে স্টেজে পারফর্ম করতে থাকে, আর তার গান এতটাই ভালো হয় যে বিচারকেরা প্রচণ্ড খুশি হয়ে যায়। এদিকে হীরাও বেরিয়ে পড়ে ইউজিনের সাথে প্রথমবারের মতো দেখা করার জন্য, কারণ সে ইউজিনকে কথা দিয়েছিল যে তৃতীয় পর্বের অডিশন শেষ হলে সে তার সাথে দেখা করবে। হীরা শহরের রাস্তায় দৌড়ে ছুটে যেতে থাকে সেই অডিশনের সেটের দিকে, আর এদিকে ইউজিনও নিজের অডিশন শেষ করে ছুটে যেতে থাকে হীরার সাথে দেখা করার জন্য। আর ফাইনালি এতগুলো দিন পার হবার পরে তারা দুজনকে প্রথমবারের মতো দেখে ফেলে, আর এইখানেই তাদের দুজনের ভালোবাসা পরিপূর্ণতা পায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কোরিয়ান গল্প হিসেবে আমার কাছে বেশ কিউটি লেগেছে গল্পটা। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।